হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্লেন করব টম জোন্স, যেটা লিখেছিলেন হেনরি ফিল্ডিং। তো টম জোন্স এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল 1749 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি, এবং হেনরি ফিল্ডিং ইনি জন্মগ্রহণ করেছিলেন 1707 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1754 খ্রিস্টাব্দে। তো টম জোন্স এটার পুরো টাইটেলটা হলো দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং। ফাউন্ডলিং মানে কি? যাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে, অর্থাৎ যার পিতৃমাতৃ পরিচয় নেই, তাকেই বলা হয় ফাউন্ডলিং। এই চ্যাপ্টারে আমরা পড়ার সময় বাস্টার্ড নামে একটি শব্দ পাবো। বাস্টার্ড কথার অর্থ হলো বেজন্মা। তো আমাদের গল্পের যে প্রধান প্রোটাগনিস্ট হলো টম জোন্স। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের নামকরণের সার্থকতা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, যে 18th সেঞ্চুরির যে সোসাইটি, তখনকার যুগে যে সমস্ত নভেলসগুলো লেখা হতো, প্রোটাগনিস্টের নামানুসারেই কিন্তু নভেলের নামকরণ। তো আমাদের আজকে গল্পের প্রোটাগনিস্ট হলো টম জোন্স। তো তাকে নিয়ে আমাদের আজকের এই গল্প। তো চলো শুরু করা যাক। টম জোন্স এই যে গল্পটা, এগুলোর অনেক কটা থিমসের উপর লেখা হয়েছে। বিশেষ করে ফার্স্ট থিমটা হলো ভার্চু অ্যান্ড মরালিটি ভার্সেস হিপোক্রেসি, মানে গুডনেস ভার্সেস ভণ্ডামি, মানে ভালো জিনিসের সঙ্গে ভণ্ডামি যে পার্থক্য। 18th সেঞ্চুরি সোসাইটিতে তখনকার যুগের লোকগুলো ছিল ফ্যাশনেবল স্টাইলে লাইফ লিড করতো, মানে নবাবী স্টাইলে তাদের লাইফগুলোকে লিড করতো। তারা গ্যাম্বলিং করতো, তারা জুয়া খেলতো, তারা লাভ, মানি, ডিসেপশন এইগুলোর উপর বিশ্বাস করতো, মানে প্রেম, ভালোবাসা এবং প্রতারণা। এবং তার সঙ্গে সঙ্গে তারা সবসময় সেক্সুয়াল অ্যাফেয়ার্সে ইনভলভ হতো। তো সেগুলো কি আমাদের যিনি হেনরি ফিল্ডিং, তিনি তার উপন্যাসের মাধ্যমে তুলে ধরছেন। এটাকে এপিক ইন প্রোজও বলা যেতে পারে, বা একটা কমিক এপিক। ঠিক আছে, কারণ এখানে আমরা এপিক বা মহাকাব্যের অনেক বৈশিষ্ট্য দেখতে পারি। মহাকাব্য যেমন অনেক দীর্ঘমেয়াদী হয়, অনেক চরিত্র হয়ে থাকে, যুদ্ধ থাকে, একটা জার্নি থাকে, সেরকমই আমাদের এই যে উপন্যাসটা, এখানেও অনেক চরিত্র, একটা জার্নি দেখানো হবে। জার্নিটা এখানে এপিসোডিক ওয়েতে দেখানো হবে, যে প্রথমে সোমারসেট সাইডে সেটিংটা থাকবে, সেখান থেকে ব্রিস্টল বলে একটা জায়গা যাবে, সেখান থেকে লন্ডনে যাবে, এইভাবে অনেক রকমের জায়গা আমরা দেখতে পারবো। তো গল্পের মধ্যে আমরা অনেক কটা বিষয় দেখতে পারবো, সেইগুলো হলো এপিস্টোলারি মোড। এপিস্টোলারি মোড কি? এপিস্টোলারি শব্দটা এসেছে এপিসেল থেকে। এপিসেল কথার অর্থ হলো চিঠি, অর্থাৎ এই গল্পে আমরা চিঠিপত্রের আদান প্রদান দেখতে পাবো। পিকারেস্ক নভেল, এটাকে আমরা বলতে পারি পিকারেস্ক নভেল। পিকারেস্ক কথার অর্থ হলো একজন নিম্নবিত্ত মানুষের বা নিম্ন অরিজিনের একজন মানুষের জীবনকে নিয়ে যখন কোনো উপন্যাসে আলোচনা করা হয়, তখন সেটাকে বলা হয় পিকারেস্ক নভেল, এ পার্সন অফ লো অরিজিন। তো পিকারেস্ক কথাটা এসেছে স্প্যানিশ শব্দ পিকারো থেকে। তো এই পিকারো শব্দটার অর্থ হলো রক বা এ লো অরিজিন। ঠিক আছে, তো এখানে আমরা বাস্টার্ড শব্দটাও দেখতে পারবো, তোমাদের আগেই বলেছি বেজন্মা। এছাড়াও এই গল্পে আমাদের থিম হিসেবে অনেক বিষয় দেখতে পারো, যেমন কমিক এলিমেন্টস, স্যাটারিক্যাল এলিমেন্টস, মক হিরোইক এলিমেন্টস দেখতে পারো। মক মানে হলো ব্যঙ্গ বিদ্রুপ, হাস্যরস, এবং এলিমেন্টস মানে এখানে আমরা এক ধরনের প্যারোডি দেখতে পারবো, বিদ্রুপের মাধ্যমে আমাদের গোটা গল্পটাকে বোঝানো হচ্ছে। তো গল্পের মধ্যে আমরা যে ন্যারেটিভ স্টাইলটা দেখতে পারবো, সেটা হলো থার্ড পারসেন্ট ওমনিসিয়েন্ট। থার্ড পারসেন্ট ওমনিসিয়েন্ট কি? থার্ড পারসন বলতে হি, সি, ইট, দে, অর্থাৎ আমাদের গল্পের যে ন্যারেটার, তিনি হলেন একজন অ্যানোনিমাস পারসন। তো থার্ড পারসন ওমনিসিয়েন্ট মানে যখন কোনো গল্পের ন্যারেটার সমস্ত চরিত্রগুলির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানিয়ে দিচ্ছে, তখন সেই গল্পটাকে ওমনিসিয়েন্ট বলা হয়ে থাকে। তো আমাদের যে এই গল্পটা, এই গল্পের টম, এই টমের ছোটোবেলা থেকে বড়োবেলায় কীভাবে বড় হচ্ছে, তার মেন্টালিটি, তার নৈতিকতা, মরালিটি কীভাবে উদ্বুদ্ধ হচ্ছে এবং কীভাবে সেটার প্রসার ঘটছে, সেগুলো আমরা দেখতে পাবো। তাই এই উপন্যাসটাকে একটা বিল্ডার্স রোমানও বলা হয়ে থাকে। বিল্ডার্স রোমান মানে যে উপন্যাসের প্রোটাগনিস্টের ছোটোবেলা থেকে বড়োবেলা, অর্থাৎ ইয়থ থেকে ম্যাচুরিটি অবধি পুরো সময়কালটাকে দেখা হয়, এবং কীভাবে তাদের মোরালিটি এবং মেন্টালিটি ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো দেখা হয়, সেগুলোকে বলা হয় বিল্ডার্স রোমান। তো চলো গল্পটা শুরু করি। গল্পটা শুরু করার আগে এই যে হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং, এটা হচ্ছে ফুল টাইটেলটা। তো তোমরা বলবে হিস্ট্রি শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? হিস্ট্রি বলতে এখানে 18th সেঞ্চুরির হিস্ট্রিটা, মানে টমের হিস্ট্রির মাধ্যমে 18th সেঞ্চুরির যে হিস্ট্রি, সেখানে কীভাবে মানুষরা তাদের ফ্যাশনেবল লাইফ লিডস করতো, তারা কীভাবে লাভ, ম্যানি, ম্যারেজ, এই থিমটাকে তুলে ধরা হয়েছে এই উপন্যাসের মাধ্যমে। এবং টমকে বলা হচ্ছে এভরিম্যান। এভরিম্যান কেন বলা হচ্ছে? টম হচ্ছে সমাজের সেই সমস্ত বাস্টার্ড, বেজন্মা, ফাউন্ডলিং, যেগুলো সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, পিছিয়ে পড়া, সেই সমস্ত ব্যাকওয়ার্ড লোকদেরকে সিম্বলাইজ করছে। ওই জন্য টমকে বলা হচ্ছে সোজা কথায় এভরিম্যান। তো আমাদের গল্পটা, আমাদের যিনি লেখক,
হেনরি ফিল্ডিং তিনি দুজন লিটারারি জায়ান্টসকে উৎসর্গ করেছেন, তিনি হলেন শেক্সপিয়ার আর মিল্টন। আর গল্পটা শুরুতেই আমরা দেখতে পারবো তিনি উৎসর্গ করছেন তার একজন প্যাট্রন কিংবা আদর্শকে, যার নাম হলো জর্জ লিটলটন। এবং এই গল্পে যে নায়িকা সোফিয়া ওয়েস্টার্ন, সেটা আর কেউ নয়, আমাদের হেনরি ফিল্ডিংয়ের যে নায়িকা বা হেনরি ফিল্ডিংয়ের যিনি স্ত্রী শার্লট ক্র্যাডক, তাকে কেন্দ্র করেই এই যে গল্পের নায়িকা সোফিয়া ওয়েস্টার্নকে তৈরি করা হয়েছে। এবং এই গল্পে অলওয়ার্দি বলে একজন জমিদার আছেন। তো সেই জমিদার আসলে কাকে রিপ্রেজেন্ট করছে না, আমাদের হেনরি ফিল্ডিংয়ের রিয়েল লাইফের একজন ফ্যামিলি ফ্রেন্ড ছিল, সে ছিল র্যালফ অ্যালেন, তাকে সিম্বলাইজ করছে। তো চলো এবার গল্পটা শুরু করি। তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, আমি ডিসেম্বর মাস থেকে কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন, বিশেষ করে ব্যাংকের প্রিপারেশন দেবো। তোমরা যারা আমার কাছে জয়েন করতে চাও, ডিসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া থাকবে, প্লিজ জয়েন করে নেবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টম জোন্স। গল্প শুরু হচ্ছে সোমারসেটশায়ারে। তো সোমারসেটশায়ারে আমরা দেখতে পারবো একজন স্কোয়ার, SQUIRE, স্কোয়ার মানে হলো জমিদার। তো একজন জমিদারকে দেখতে পারবো যার নাম হলো অলওয়ার্দি, এবং তার একটা বোন আছে, সে হলো ব্রিজেট অলওয়ার্দি, BRIDGET। তো ব্রিজেট অলওয়ার্দি আর স্কোয়ার অলওয়ার্দি এর একসাথে থাকে। তো একদিন স্কোয়ার অলওয়ার্দি লন্ডন গেল। তো লন্ডন থেকে ফিরে আসার সময় তার বেডরুমে দেখলো একটা বাচ্চা ছেলেকে কেউ একজন রেখে গেছে। সে ভাবছে এই বাচ্চা ছেলেটাকে কে রেখে গেল। তো তখন তার বোন ব্রিজেট অলওয়ার্দি বলল, এটা জেনি জোন্স এবং প্যাট্রিজ বলে একটা লোকের সন্তান, তারা অবৈধ রিলেশন করেছে, তারা বিয়ে করেনি কিন্তু অবৈধ রিলেশনের ফলস্বরূপ এই বাচ্চাটা। তো এই বাচ্চাটাকে আমাদের অলওয়ার্দি ঠিক করলো লালন পালন করে বড় করে তুলবে, এবং জেনি জোন্সকে এই সোমার্সের হাত থেকে তাড়িয়ে দিল। এবং প্যাট্রিজকে কি করলো না, PARTRIGE, প্যাট্রিজকে কি করলো না চাকরি থেকে বরখাস্ত করা হলো। সেও আর কোনো টাকা পয়সা পেলো না, সেও সোমার্সের হাত থেকে চলে গেল। এইভাবে এই যে বাচ্চা ছেলে অর্থাৎ টম জোন্সকে বড় করা হচ্ছে। এই যে মিস ব্রিজেড, এই যে ব্রিজেড, এ আবার একজনকে বিয়ে করছে, তার নাম হলো ক্যাপ্টেন ব্লিফিল, BLIFIL। ক্যাপ্টেন ব্লিফিলকে বিয়ে করছে এবং তাদের একটা সন্তান হচ্ছে মাস্টার ব্লিফিল। তাহলে ক্যাপ্টেন ব্লিফিল এবং মিসেস ব্রিজেটের সন্তান হলো মাস্টার ব্লিফিল। এই হলো গল্পের অ্যান্টাগনিস্ট। তো ক্যাপ্টেন ব্লিফিল খুব টেনশনে ভুগত যে যদি সমস্ত সম্পত্তি টম জোন্সকে দিয়ে দেওয়া হয়, অলওয়ার্দি সমস্ত সম্পত্তি ও যদি মরে যাওয়ার পর টম জোন্সকে দিয়ে দেয়, তো খুব টেনশনে একদিন হার্ট অ্যাটাক হয়ে গেল, অ্যাপোপ্লেক্সি হয়ে গেল। এরপরে গল্প হয়ে আসছে 12 বছর পরে। আমরা দেখতে পাচ্ছি টমকে কিন্তু সবাই একটা বাস্টার কিংবা একটা বেজন্মার চোখে দেখে, এবং তাকে কেউ ভালো করে পাত্তা দেয় না, কেউ যত্ন করে না। এবং ব্লিফিলকে সবাই খুব ভালোবাসে, কারণ এ জানে এ হলো তার ভাগ্নে, অর্থাৎ যে অলওয়ার্দি স্কোয়ার অলওয়ার্দি জমিদারের ভাগ্নে। তো একে সবাই খুব পাত্তা দেয়। তাদের দুটো টিচার ছিল, একটা টিচার ছিল ফিলোসফার, সে ছিল স্কোয়ার। এখানে স্কোয়ার মানে কিন্তু জমিদার নেই, SQUARE, মানে সে বর্গক্ষেত্র যে বানানটা হয় সেই বর্গক্ষেত্র। তো এখানে একজন ফিলোসফার বা একজন দার্শনিক, তার দুটো টিচার ছিল, স্কোয়ার আর থকাম। তো এই যে স্কোয়ার, এ ছিল একজন ফিলোসফার, থকাম ছিল, সে ছিল একজন রেভারেন্ট, ঠিক আছে। তো এরা দুজন এই টমকে আর ব্লিফিলকে পড়াতে হতো। টমকে পছন্দ করতো না, কারণ এর মধ্যে ছিল স্পোর্টসম্যানশিপ, খুব চনমনে টাইপের ছেলে আমার মতো। আর ব্লিফিল ছিল খুব শান্ত ছেলে। তাহলে আমাদের গল্পের প্রোটাগনিস্ট হলো টম, আর ব্লিফিল ছিল খুব শান্ত টাইপের ছেলে। এ হলো আমাদের গল্পের অ্যান্টাগনিস্ট। এ সবসময় রাইভেলরি ক্রিয়েট করতো, সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা ক্রিয়েট করতো হিরোর সাথে। তো এই ব্লিফিল শান্ত হলেও না, এ কিন্তু হিংসা করতো টমকে, ঠিক আছে। আর টম কিন্তু মনের দিক থেকে খুব ভালো ছিল। তো টমদের বাড়িতে একটা চাকর কাজ করতো, ব্ল্যাক জর্জ নাম। সে ব্ল্যাক জর্জকে সে কী করতো, টম করতো না, ও মিস্টার অলওয়ার্দি যে জমিদার, যে ওকে লালন পালন করে বড় করেছিল, সে ফ্যামিলিতে কিন্তু একজনাই ওকে ভালোবাসতো টমকে, সে হলো মিস্টার অলওয়ার্দি। সেই মিস্টার অলওয়ার্দি টমকে খুব ভালোবাসতো। কিন্তু এই টম কী করলো, এই যে ব্ল্যাক জর্জ বলে এই চাকরটা, একে প্রত্যেকদিন চুরি করে এনে হাঁস দিত, এই অলওয়ার্দি চুরি করে করে এনে বাগান থেকে ফল মূল এগুলো নিয়ে এনে এনে দিয়ে দিত এবং হাঁস এনে দিত। তো এইগুলো সে, আর এই যে সিক্রেটসগুলো, এই সিক্রেটসগুলো সে ব্লিফিলকেও বলতো। কিন্তু এ তো জানা ব্লিফিল একে সহ্য করতে পারে না, এ তো অ্যান্টাগনিস্ট। এ সব গিয়ে গিয়ে ওই টিচারগুলোকে লাগিয়ে দিত। তো এরকম করে তো কেউ পছন্দ করতো না। কিন্তু গ্রামের লোকগুলো বুঝতে পারলো যে টম হলো খুব একটা ভালো ছেলে, আর ব্লিফিল হলো হিংসুট্টে মার্কা ছিল। তো গ্রামের লোকরাও এই ব্লিফিলকে দেখে সহ্য করতে পারতো না। এবারে এই যে ব্ল্যাক জর্জ, যে চাকরটা, অলওয়ার্দি যে চাকরটা, এর একটা মেয়ে ছিল মলি সিগ্রিম। এই যে মলি সিগ্রিম, এই মলি সিগ্রিম এ খুব সুন্দর দেখতে ছিল, এবং এর সঙ্গে টমের রিলেশনশিপ হলো। মলি সিগ্রিমের পেটে বাচ্চা এলো। তখন অলওয়ার্দি রেগে গেল, তুমি বিয়ে করোনি, তোমাকেও আমি তাড়িয়ে দেবো, তোমাকে জেলে পাঠাবো। কিন্তু টম তখন বাঁচিয়ে দিল, বললো ও আমার বাচ্চার মা, ওকে জেলে পাঠিও না। টম এবার মলি সিগ্রিমের সঙ্গে প্রেম করতে লাগলো। কিন্তু
টম আবার খুব চনমনে মার্কা ছেলে ছিল, তো এখানে ওখানে ঘুরে বেড়াতো। তো ওর সাথে আরেকটা জমিদার স্কোয়ার ওয়েস্টার্ন, তার সঙ্গে পরিচয় হলো। তার আবার একটা মেয়ে ছিল সোফিয়া, যে এই গল্পের নায়িকা। ওর আবার মাঝখান থেকে সোফিয়াকেও পছন্দ হয়ে গেল। তাহলে ভাবো, একটা গল্পের প্রোটাগনিস্ট তার যাকে দেখছে তাকেই পছন্দ হয়ে যাচ্ছে। তো ওর সোফিয়াকেও পছন্দ হলো। কালক্রমে সে জানতে পারলো যে তার যে আগের গার্লফ্রেন্ড ছিল মলি, মলি সিগ্রিম, তার পেটের বাচ্চা কিন্তু তার নয়। সে জানতে পারলো মলি সিগ্রিমের অনেক ছেলের সঙ্গে রিলেশনশিপ আছে এবং তার পেটের বাচ্চা তার নয়। তো মলি সিগ্রিমকে ছেড়ে দিল এবং সোফিয়ার সঙ্গে পারমানেন্ট রিলেশনশিপে চলে এলো। অনেক দিন পরে হঠাৎ অলওর্দি শরীর খারাপ হলো। তখন সে একজন উকিল ডাউলিংকে ডাকলো এবং সে তার দলিলটা পড়ে শোনালো। আমার বেশিরভাগ সম্পত্তির মালিক হবে মাস্টার ব্লিফিল, আমার ভাগ্নে, এবং কিছু কিছু সম্পত্তির মালিক হবে আমি যাকে পালন করে এসেছি, অর্থাৎ টম জোন্স, যার মা বাবার কোনো পরিচয় নেই। এবং তাদেরকে যে শিক্ষক পড়াতো অর্থাৎ থকাম এবং স্কোয়ার, ওদের নামেও 1000 করে পাউন্ড দিল। এবং ওরা খুব মনমরা হলো, আমাদের কেন এত কম কম দিল। এবারে ব্লিফিল খুব আনন্দ হলো, সম্পত্তি এত পেয়েছে। কিন্তু টমের কিন্তু মনে একটু আনন্দ নেই। টম দেখছে অল অবধি মরে যাবে, সেই তো একমাত্র ওকে ভালোবাসতো, আর তো কেউ পছন্দ করতো না টমকে। তো একদিন একটা ডাক্তার এসে বলল যে অল অবধি বেঁচে যাবে। কিন্তু আবার একটা দুঃখের খবর যে মিস ব্রিজেট, যে ব্লিফিলের মা, সে মারা গেল। তো মিস্টার অল অবধি বেঁচে গেল, বিপদসীমা থেকে বেরিয়ে চলে এলো। টম জোন্স খুব আনন্দ হলো, আনন্দে মদ্যপান করলো। তো ও টমের জোন্স একটা জিনিস, যে যখন অল ওভার দিয়ে যে জমিদার যে ওকে লালন পালন করেছিল, ও যখন শরীর খারাপ হয়েছিল টম জোন্স কিন্তু তাকে সেবা শুশ্রূষা করেছিল অনেক, কিন্তু ব্লিফিল কিন্তু করেনি। তো এ মদ্যপান করে বেড়ালো। এটা দেখে ব্লিফিল ওকে বললো, এই বেস্টার্ড, এই বেজন্মা। টম তো সহ্য করবে না, ও এক ঘুষি মেরে দিল। এবার কি হলো, টমের মনে কষ্ট হলো। টম নিজের কষ্টটাকে দূর করার জন্য আবার সেই মলি সিগ্রিমের সঙ্গে প্রেম করতে লাগলো। ভাবো, নিজের দুঃখ দূর করার জন্য মলি সিগ্রিমের সঙ্গে প্রেম করছে। এবার যা হওয়ার তাই। আমাদের ব্লিফিল এই কথাগুলো গিয়ে অলোর দিকে জানিয়ে দিল। আবার এইদিকে এই যে সোফিয়া ওয়েস্টার্নের বাবা স্কোয়ার ওয়েস্টার্ন এবং তার যে পিসি মিসেস ওয়েস্টার্ন, তারা ঠিক করেছিল ব্লিফিলের সঙ্গে বিয়ে দেবে, কারণ জানে ব্লিফিলের সম্পত্তি বেশি মালিক হবে, টমের সঙ্গে বিয়ে দেবে না। ওরা ঠিক করলো টমের সঙ্গে যে ওদের প্রেম আছে, ওদের মেয়ে, সেটা সবার মধ্যে গোপন রাখে, বিয়ে হোক, তারপরে যদি সবাই জানে তো জানবে। কালক্রমে টমকে মিস্টার অলওয়ার্দি তাড়িয়ে দেবে সোমার্সের সাথে। কেন? ব্লিফিলকে লাগিয়েছে, জানো, তোমার যখন শরীর খারাপ ছিল ও মদ্যপান করেছে, ও আমাকে মুখে ঘুষি মেরেছে। এটা বলেনি কেন বেজন্মা বলেছে, এটাও বলেনি ও ও যখন ওর শরীর খারাপ ছিল তখন ও যত্ন করেছিল অলওয়ার্দির, এটা বলেনি। শুধু বলেছে তোমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর ও মদ্যপান করে গোটা ঘরে ঘুরে বেরিয়েছে। টম এবার সসম্মানে অনারেবল পাথ সিলেক্ট করছে এবং বেরিয়ে চলে গেল। সে ব্রিস্টল বলে একটা জায়গার দিকে গেল। ওখানে গিয়ে মিস্টার প্যাট্রিজ বলে একটা লোককে তার চাকর বানাচ্ছে। সেই প্যাট্রিজ যাকে গল্পের প্রথমে আমরা দেখেছিলাম, জেনি জোন্স আর প্যাট্রিজের সন্তান রূপে আমরা দেখেছি, যে টম জোন্সের মা বাবা, যাকে এখনো পর্যন্ত টম জোন্স কিন্তু জানে না তার মা বাবা এরা। কিন্তু শেষে, গল্পের শেষে একটা টুইস্ট আছে, এখন বলবো না। তো টম জোন্স আবার তার বাবা কি, মানে এখনো পর্যন্ত আমরা জানি প্যাট্রিজ ওর বাবা, কিন্তু টম জোন্স জানে না ওর বাবা কি ওর চাকর বানালো। এবার একদিন রাস্তায় হঠাৎ কয়েকটা ডাকাতে মিলে মিস্টার ওয়াটার্স বলে একটা মহিলাকে তারা করলো, টম বাঁচাই দিল। টম তখন আবার মনে খুব দুঃখ। মিস্টার ওয়াটার্স এই সুযোগের কাজে লাগিয়ে টম জোন্সের সঙ্গে শারীরিক সম্পর্ক করলো একটা হোটেলে, একটা INN, সেটার নাম হলো আপটাউন ইন। এই এপিসোডটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট কোয়েশ্চেনের জন্য। তো আপটাউন ইন বলে একটা রেস্টুরেন্টে, ব্রিস্টলে বা হোটেলে, সেখানে তারা অন্তরঙ্গ হলো। টমের দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের মিসেস ওয়াটার্স, তিনি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করলেন জোরপূর্বক। এরপর এইদিকে ব্রিফিল আবার সোফিয়াকে অনেকবার প্রপোজ করেছে, সোফিয়া রিজেক্ট করে বাড়ি ছেড়ে পালিয়েছে মা বাবার অত্যাচারে, মানে বাবার অত্যাচারে এবং পিসির অত্যাচারে এবং ব্লিফিলের বারবার জোর জবরদস্তিতে। তো সোফিয়া এসে ওই আপটাউন ইনে এসে জানতে পারলো যে টম এবং ওয়াটার্স অন্তরঙ্গ হয়েছে। সোফিয়া রেগে গেল, সোফিয়া কিছু বললো না। ওদের বিছানায়, অর্থাৎ টমের বিছানায় তার মাফলারটা MUFF ওটাকে রেখে দিয়ে চলে এলো, যাতে টমও বুঝতে পারে যেখানে সোফিয়া এসেছিল। টম যখনই দেখলো যে সোফিয়ার মাফলার, ও বুঝতে পারলো সোফিয়া কেন ছিল এবং ও বেরিয়ে গেল সোফিয়াকে খুঁজতে। এবং কালাক্রমে দেখতে পাচ্ছি আমরা একটা আইরিশ, ফিচপ্যাট্রিক, FITZPATRIC, ফিচপ্যাট্রিক বলে একটা লোক।
আইরিশ লোক, সেও আবার তার বউকে খুঁজতে এসেছে, খুঁজে পাচ্ছে না সে। তো টম বেরিয়ে গেল তার গার্লফ্রেন্ডকে খুঁজতে, আর মিস্টার ফিচপ্যাট্রিক তার বউকে খুঁজতে গেল। এইদিকে আমাদের গল্পের নায়িকা সোফিয়া ওয়েস্টার্ন, সে আবার হ্যারিয়েট বলে তার একটা কাজিন ছিল, সেই ছিল এই মিস্টার ফিচপ্যাট্রিকের বউ। তো এই মিসেস হ্যারিয়েট ফিচপ্যাট্রিকের সঙ্গে লন্ডন রওনা করলো একটা গাড়িতে। তো লন্ডন পৌঁছে এই সোফিয়া ওয়েস্টার্ন তার একটা আত্মীয়র বাড়ি থেকে থাকতে লাগলো, যে হলো লেডি ওয়েলাস্টন। টমও চলে এলো তার চাকর প্যাট্রিসকে নিয়ে, যাকে আমরা গল্পের প্রথমে জানি তার বাবা ছিল। তো টম তার চাকর প্যাট্রিজের সঙ্গে তার একটা বান্ধবীর বাড়ি মিলারের বাড়ি থেকে থাকলো, মিসেস মিলার, লন্ডনে। তো এই মিসেস মিলারের একটা বড় মেয়ে ছিল ন্যান্সি, এবং এই মিসেস মিলারদের বাড়িতে একটা ভদ্রলোক থাকতো, মিস্টার নাইটিঙ্গেল। তো ন্যান্সির আর এই ভদ্রলোকের একটা এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার হলো, তার ফলে ন্যান্সির পেটেও বাচ্চা হলো। বুঝতে পারছে 18th সেঞ্চুরি সোসাইটি কতটা ইমোরাল, কিন্তু এটার মাধ্যমে তিনি সমাজে বাস্তব চরিত্রটাকে তুলে ধরেছেন। তো ন্যান্সির পেটে বাচ্চা হলো, তো তখন আমাদের টম নাইটিঙ্গেলের সঙ্গে, ওই মিস্টার নাইটিঙ্গেলের সঙ্গে ন্যান্সি মানে আমাদের মিসেস মিলারের বড় মেয়ের বিয়ে দিয়ে দিল। এরপরে টম কী করলো, লেডি ওয়েলাস্টনের সঙ্গে প্রেম করতে লাগলো, সেই ঘরের মালিকটা গো, যেখানে গিয়ে আমাদের সোফিয়া আর হ্যারিয়েট থাকছিল। তো ও যাতে সোফিয়াকে পায় সেই জন্য এটা করলো, এবং শেষ পর্যন্ত সোফিয়ার সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল। টম বুঝতে পারলো যে লেডি ওয়েলাস্টন ছিল একটা উইডো, একটা বিধবা, এর সঙ্গে ব্রেকআপ করতে হলে একে বলতে হয় বিয়ের প্রস্তাব। যা বলা তাই কাজ, লেডি ওয়েলাস্টনকে বিয়ের প্রস্তাব দিল। লেডি প্রস্তাব তো না করে দিল, বললো না না বাবা, সমাজের লোক জানা দিলে বিরাট কাণ্ড হয়ে যাবে, আমি বিধবা এবার বিয়ে করছি। এবং সোফিয়ার সাথে টমের রিলেশনশিপ হয়ে গেল। লেডি ওয়েলাস্টন এটা জানতে পেরে গেল, ও একটা লোককে নিযুক্ত করলো যার নাম হলো লর্ড ফারামার, এবং সোফিয়াকে রেপ করার আদেশ দিল। কালক্রমে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ফিচপ্যাট্রিক, ওয়েস্টার্ন ফ্যামিলি মানে স্কোয়ার ওয়েস্টার্ন, মিসেস ওয়েস্টার্ন এবং অলওয়ার্দি এবং ব্লিফিল সবাই চলে আসছে লন্ডনে, এবং স্কোয়ার ওয়েস্টার্ন তার মেয়ে সোফিয়াকে ঘরবন্দি করে দিচ্ছে। মিস্টার ফিচপ্যাট্রিক বলছে, একটা ভুল সন্দেহ নিচ্ছে, ও ভাবছে হয়তো আমার বউ হ্যারিয়েটের সঙ্গে টমের সম্পর্ক আছে, কিন্তু না, তার ছিল না। তো টমের সঙ্গে মারপিট লেগে গেল। টম এবার আত্মরক্ষা করতে গিয়ে তার পেটে একটা তলোয়ার ঢুকিয়ে দিল। কালক্রমে টমের জেল হলো। এবার টমের যে বাবা অর্থাৎ যে চাকর ফিচপ্যাট্রিক আর প্যাট্রিজ এক করে ফেলবে না, ফিচপ্যাট্রিক হলো হ্যারিয়েট ফিচপ্যাট্রিকের বর, আর প্যাট্রিজ হলো জেনি জোনসের সেই রিলেশনের ফলে যার টম জোনসের জন্ম হয়েছে সে। তো এই প্যাট্রিজ এলো, টম কিন্তু জানে এর বাবা, এর সঙ্গে এই হলো ওর বাবা। টমকে জেলে এসে বললো যে ফিচপ্যাট্রিক এখনো বেঁচে আছে। আবার এইদিকে এটাও বললো যে মিসেস ওয়াটার্স তোমার মা, আর প্যাট্রিজ এসে টমকে বলল যে মিসেস ওয়াটার্সই তোমার মা, মানে যার সঙ্গে ইয়াপটন ইনে সে শারীরিক সম্পর্ক করেছিল মিসেস ওয়াটার্সই হলো জেনি জোন্স। তো টম তো শুনে বললো ছি ছি ছি, আমি কি করলাম, আমি কি ভুল করে ফেললাম। এরপরে হঠাৎ করে মিসেস ওয়াটার্স অলওয়ার্দিকে এসে বলছে, ওই স্কোয়ার অলওয়ার্দি জমিদারকে এসে বলছে যে প্যাট্রিজ সুস্থ, এবং মিস্টার ফিচপ্যাট্রিকও বলে আমার একটা ভুল হয়েছিল, ও আমার বউয়ের সঙ্গে রিলেশনশিপ করেনি, ওকে ভুলবশত জেলে ভরা হয়েছে, ওকে জেল থেকে ছুটি দাও। তখন ওয়াটার্স এটা রিভিল করছে যে একটা লয়ার আছে, তাকে কেউ একটা তোমাদের ফ্যামিলি নিযুক্ত করেছে, অলওয়ার্দি ফ্যামিলি, যাতে টম জেল থেকে বেরোতে না পারে, এবং মিসেস ওয়াটার্সকেও বলেছিল যাতে ওকে ফাঁসাতে পারে টমকে, কিন্তু মিসেস ওয়াটার্স এটা রাজি হয়নি। মিসেস ওয়াটার্স এটা বলার পর অলওয়ার্দি বুঝে গেল এটা কার কাজ, ওই ব্লিফিল শয়তানটার কাজ। ব্লিফিল বললো আজ থেকে আমি আর ভাগ্নের সঙ্গে কোনো কথা বলবো না। টম তখন দয়াবান হৃদয়, ও সত্যি হলো, ওকে মেনে নিল এবং বলল ওকে একটা পেনশন দেওয়ার ব্যবস্থা করলো, বাৎসরিক একটা এনাম বা একটা টাকা দেওয়ার ব্যবস্থা করলো। মিসেস ওয়াটার্স জানালো, টম আমি তোমার মা নই, আমি জেনি জোন্স, কিন্তু আমি তোমার মা নই। এখানেও একটা সিক্রেট, এতক্ষণ আমরা জানছিলাম যে প্যাট্রিজ আর জেনি জোন্সের অবৈধ সম্পর্কে হলে টমের জন্ম, না, আসল টুইস্টে এবার বলছে যে গল্পের শুরুতেই যখন লন্ডনে গিয়েছিল আমাদের অলওয়ার্দি, তখন যে বিছানায় ছানাটাকে রেখেছিল ওটা আর কেউ না, ওর বোন মিসেস ব্রিজেট যে মারা গেছে, ব্লিফিলিয়ার মা, ওই টমের মা। কিন্তু যেহেতু বিবাহ বহির্ভূত মানে সে বিয়েও করেনি, তখনও অবিবাহিত অবস্থা বাচ্চা হয়েছে, এটা অলওয়ার্দি রেগে যাবে, ওই জন্য জেনি জোন্স আর প্যাট্রিজের নাম দিয়ে চালিয়েছে। তাহলে টমের আসল মা কে, মিসেস ব্রিজেড। টম এটা জানতে পেরে একদম আকাশ থেকে পড়ছে, এবং গল্পের শেষে মিসেস মিলার সোফিয়াকে বলছে যে সোফিয়া তুমি টমকে ক্ষমা করে দাও, ও লেডি ওয়েলাস্টনের সঙ্গে প্রেম করেছে বা যাই করেছে তোমার জন্য করেছে। সোফিয়া
লেডি বেলাস্টনকে বলল যে তুমি পাপি, এবং টমকে বলল তুমি লয়াল নাও, তোমাকে আমি কেন বিয়ে করবো, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা করে দিল। শেষে দেখতে পাবো যে সোফিয়ার সঙ্গে টমের বিয়ে হচ্ছে, অলওয়ার্দি তার ভাগ্নে রূপে টমকে মেনে নিচ্ছে, ER মানে ভাগ্নে। এবং গল্পের শেষে দেখতে পাচ্ছি টম সব লোকদের সঙ্গে খুব ভালোভাবে মিশছে এবং গল্পটা শেষ হচ্ছে। এই গল্পটার মাধ্যমে আমাদের হেনরি ফিল্ডিং রিডার্সদের জন্য একটা ইজি ল্যাঙ্গুয়েজে গল্পটা লিখেছিলেন, যাতে আমাদের বোধগম্য হয়। এবং তার এই গল্পটা লেখার একটাই মোটিভ, যে তা আমাদের জীবনে একটা সতর্ক হতে হবে, আমাদের জীবনে কি করতে হবে, কি করা উচিত না। এবং 18th সেঞ্চুরি সোসাইটিকে তিনি স্যাটায়ার করেছেন। এবং এই গল্পের অনুপ্রেরণাগুলো একটু বলা দরকার। একটা স্প্যানিশ নভেল আছে ল্যাজারেলো ডি টর্মেস, এটা থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন হেনরি ফিল্ডিং। এবং আমাদের স্যামুয়েল রিচার্ডসন বলে একজন লেখক ছিলেন, তাকে তিনি সবসময় ক্রিটিসাইজ করতেন, তার সঙ্গে রাইভালরি চলতো আমাদের হেনরি ফিল্ডিংয়ের। তো তার পামেলা, ক্ল্যারিসা এবং আমাদের টম জোন্স যিনি লিখেছেন হেনরি ফিল্ডিং, তিনি মল ফ্ল্যান্ডার্স যেটা লিখেছিলেন ড্যানিয়েল ডিফো, তার এই সমস্ত লেখাগুলো থেকে তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। এবং তার নিজেরই লেখা, অর্থাৎ হেনরি ফিল্ডিংয়ের নিজেরই লেখা একটা আছে জোসেফ অ্যান্ড্রিউস 1742, এখান থেকেও তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। তো এই গোটা উপন্যাসটার একটাই মোটিভ, 18th সেঞ্চুরি সোসাইটিকে ক্রিটিসাইজ করা। যদি তোমাদের উপন্যাস এবং এক্সপ্লানেশন খুব ভালো লেগে থাকে তো চ্যানেলটা কি করছো, সাবস্ক্রাইব করো। এবং ডিসেম্বর মাস থেকে আমি কিন্তু ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন দেবো, পুরো 3 মাস কন্টিনিউয়াস। ব্যাঙ্কের পিওর পরীক্ষা আছে, তো তোমরা যারা জয়েন করতে চাও প্লিজ জয়েন করো। থ্যাংক ইউ।